নমস্কার, আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান গল্পগুচ্ছ। আজ গল্পগুচ্ছে আমরা পেয়ে গেছি একজন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব কোরক ভট্টাচার্য মহাশয়কে। কোরকবাবুকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্যে। গল্পগুচ্ছের আজকের নিবেদন অর্ণব চ্যাটার্জি রচিত শশীবাবুর গল্পের দ্বিতীয় ও অন্তিম অংশ। গল্প পাঠে গল্পের সূত্রধর আমি সৌরভ মণ্ডল, অমিত সৈকত তালুকদার, নিত্যানন্দ মহারাজ কোরক ভট্টাচার্য, অন্তু দেবানিক দাস, ওসি অধীরঞ্জন সাহা ঋষভ ভট্টাচার্য, হরিহর সৌভিক দাস, ইন্সপেক্টর সৌমেন সৌরভ বণিক, নিশিকান্ত অনিরুদ্ধ মাসিদ, রমা বাণী দেব, আশ্রমের আধিকারিক লোকনাথ চ্যাটার্জি, শশাঙ্ক সজল রায়, আবহ সঙ্গীত সত্যজিৎ প্রামাণিক ও মূল ভাবনায় সৌভিক দাস। যেসব শ্রোতা বন্ধুরা গত সপ্তাহে গল্পের প্রথম অংশ শুনে উঠতে পারেননি, তাদের জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে প্রথম গল্পের লিঙ্ক দেয়া হলো। শুরু হচ্ছে আজকের গল্প শশীবাবুর গল্পের দ্বিতীয় ও অন্তিম অংশ। গত সপ্তাহে শুনেছেন হঠাৎই বাগবাজারের বাড়িতে শশীবাবুর মৃত্যু হয়। লোকাল থানার ওসি অধীরঞ্জন সাহার ওপর এই কেসের দায়িত্ব এসে পড়ে, কিন্তু তিনি কোনোভাবেই এই মৃত্যুর কিনারা করতে পারছিলেন না। শেষ পর্যন্ত শখের গোয়েন্দা অমিতের ডাক পড়ে। অমিত ও তার খুড়তুতো ভাই অন্তুকে সঙ্গে নিয়ে এই কেসের দায়িত্ব নেয়। অমিত মৃত্যুর তদন্তের জন্য যথাক্রমে বাড়ির চাকর হরিহর, বড় ছেলে নিশিকান্ত ও বড় বৌমা রমাকে আলাদা আলাদা করে জেরা করে। অমিত শশীবাবুর ঘরে তল্লাশি করবার সময় শশীবাবুর হাতে লেখা একটি পুরনো ডায়েরি উদ্ধার করে। সেটি পড়ে পুরুলিয়া জেলার এক বাবাজি ও তার আশ্রমের নাম উঠে আসে। তারপর পরদিন ভোরে রূপসী বাংলা এক্সপ্রেস চড়ে অমিত ও অন্ত রওনা দিল পুরুলিয়ার উদ্দেশ্যে। প্রশ্নগুলো সেই রাত থেকে মনে বাসা বেঁধে আছে, তাই সুযোগ পেয়ে অন্ত আর ধৈর্য ধরতে পারল না, প্রশ্নটা করেই ফেলল। অমিত দা, কিছু কি বুঝছো? অমিত মুচকি হেসে বলল, যেটুকু বুঝেছি ওই আশ্রমেই রহস্যের চাবিকাঠি লুকিয়ে আছে। এইটুকু বলে চুপ করে গেল অমিত। সারা রাস্তা এই নিয়ে আর কোনো কথাই হলো না দুজনের মধ্যে। প্রায় ঘন্টা পাঁচেক পরে ওরা এসে পৌঁছলো লালমাটির দেশ পুরুলিয়ায়। পুরুলিয়া স্টেশনে নেমে ওরা গাড়িতেই গেল 6 কিলোমিটার দূরে সুরুলিয়ায়। এটি এখন একটা জনপ্রিয় ইকো ট্যুরিজম স্পট। বন দপ্তর থেকে পর্যটকদের জন্য করে দেয়া হয়েছে ইকো পার্ক, ডিয়ার পার্ক। শীতকাল হওয়ার দরুন প্রচুর ট্যুরিস্ট এসছে এখানে। স্থানীয় লোকেদের গুরুদেবের আশ্রমের ঠিকানা জিজ্ঞেস করাতে তারাই জায়গাটা দেখিয়ে দিল। কংসাবতী নদীর তীরে শালপলাশের জঙ্গলে ঘেরা আশ্রমটি অনেকটা এলাকা জুড়ে বিস্তৃত। উঁচু উঁচু পাঁচিল দিয়ে ঘেরা আশ্রমের মধ্যে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছোট ছোট কুটির। ভেতরের অনেকটা অংশ জুড়ে উদ্যান। গাছপালাগুলোকে দেখে বোঝা যায় যে নিয়মিত যত্ন করা হয়। এক জায়গায় বিশাল পাখির খাঁচায় হরেক প্রজাতির পাখি, দু একটা বাঁদরও চোখে পড়ল। আশ্রমের গেট দিয়ে ঢুকে এদিক ওদিক উকি ঝুঁকি মারতে থাকে ওরা। এমন সময় একজন লোক এসে জিজ্ঞাসা করে, আপনারা কারা? কাউকে খুঁজছেন কি? অমিত আসার কারণ হিসাবে সত্যি কথাটাই বলল। যার সাথে কথা হচ্ছিল তিনি ওই আশ্রমের একজন আধিকারিক। অমিতের মুখে শশীবাবুর কথা শুনে ভদ্রলোকের মুখ গম্ভীর হয়ে গেল। ওরা গুরুদেবের খোঁজ করছে জানতে পেরে ভদ্রলোক বললেন, গুরুদেব তো নেই, উনি মাসখানেকের জন্য হরিদ্বারে গেছেন। তবে আপনারা চাইলে ওনার প্রধান শিষ্য শ্রী শ্রী নিত্যানন্দ মহারাজের সঙ্গে দেখা করতে পারেন। অমিত রাজি হলো। ওই ভদ্রলোক ওদের নিয়ে গেলেন নিত্যানন্দ মহারাজের কাছে। অমিতরা ভেতরে ঢুকে দেখে একটি ঘরে সোফায় গা এলিয়ে বসে এক মাঝবয়সী ভদ্রলোক,
কিছু একটা বলছেন তিনি। উনিই নিত্যানন্দ মহারাজ। নিচে অনেক লোক বসে আছেন, তারা মন দিয়ে ওনার কথা শুনছেন। ওদের উপস্থিতি দেখে সবাই কৌতূহল দৃষ্টিতে তাকালো তাদের দিকে। ওই আধিকারিক গিয়ে নিত্যানন্দ মহারাজের কানে কানে কিছু বললেন। শুনে উনি গম্ভীর হয়ে গেলেন। হাতের ইশারায় উপস্থিত সবাইকে ঘরের বাইরে যেতে বললেন। সবাই বেরিয়ে যেতে দরজাটা বন্ধ করে অমিতরা ওনার পায়ের কাছে বসল। নিত্যানন্দ মহারাজ চোখ বুজে কি যেন ভাবছেন। ঘরে অখণ্ড নীরবতা। একটু পরে চোখ খুলে ওপরের দিকে আঙুল নির্দেশ করে তিনি বললেন, কর্মফল তো স্বয়ং ঈশ্বরকেও ভোগ করতে হয়, আর এ তো সামান্য মানুষ। আমি নিশ্চিত জানতাম গুরুদেবের অভিশাপ ব্যর্থ হবে না। অভিশাপ কথাটা অন্তর কানে খট করে বাজল। অমিত উদ্গ্রীব হয়ে বলল, সেটা জানতেই তো এত দূর থেকে এসেছি। যদি দয়া করে ঘটনাটা একটু বলেন। নিত্যানন্দ মহারাজ শুরু করলেন। আমাদের আশ্রমে তো দেখছেন মানুষের সাথে কত পশু পাখি এখানে আছে। গুরুদেব বলেন মানুষ জীবজন্তু সবাই ভগবানের সৃষ্টি, তাই সকলকে সমানভাবে ভালোবাসতে হবে। যাই হোক, গুরুদেবের একটা পোষা বাঁদর ছিল, যার নাম ছিল কপিধ্বজ। সে একটু দুষ্টু প্রকৃতির ছিল। কেউ ভয় পেলে সে আরো বেশি ভয় দেখাতো। শশীবাবু ওকে দেখলেই বিরক্ত হতেন, তবে গুরুদেবের ভয়ে সামনে কিছু বলতেন না। তা একদিন শশীবাবু ওই সামনের বাগানে কাজ করছিলেন। আশ্রমের সব শিষ্য শিষ্যাই এই কাজ করে থাকেন। ওই সময় কপিধ্বজ ওনাকে বিরক্ত করা শুরু করে। ওনাকে দাঁত মুখ খিঁচিয়ে ভয়ও দেখাচ্ছিল। উনি ধমক দেওয়ায় একবার তেড়েও যায়। তখন ভয় পেয়ে শশীবাবু পাশে থাকা কাটারিটা দিয়ে তাকে আঘাত করেন। কপিধ্বজের কাঁধে খুব জোরে আঘাত লাগে, প্রচুর রক্তপাত হয়, তার থেকে ঘা হয়ে যায়। আর ওই ঘা থেকে সেপটিক হয়ে 2 দিন পরে মারা যায়। কোনো চিকিৎসাতেই কিছু হয়নি। কপিধ্বজ গুরুদেবের খুব প্রিয় ছিল, ফলে ওর মৃত্যুতে গুরুদেব যেমন ভীষণ আঘাত পান, ঠিক তেমন প্রচণ্ড রেগেও যান। উনি রাগে শশীবাবুকে অভিশাপ দেন, আমার কপিধ্বজ যেভাবে মারা গেছে তোকেও সেইভাবেই মরতে হবে। অমিত ভ্রু কুঁচকে কিছু ভাবছে। অন্ত এবার শশীবাবুর শয়ের মানে বুঝতে পেরেছে। উনি আসলে শাপ বা অভিশাপ বলতেই চেয়েছিলেন, কিন্তু তার সাথে ওনার মৃত্যুর কি সম্পর্ক? আবার যেন সব জট পাকিয়ে যাচ্ছে। একটু পরে অমিত নিত্যানন্দ মহারাজকে প্রশ্ন করল, আচ্ছা, ওই ঘটনা কি শশীবাবু আর আপনারা ছাড়া আর কেউ জানতেন? মানে কাউকে বলেছিলেন কি? কেন, ওই সময় তো ওনার বড় ছেলে ছিলেন। ঘটনার পরে শশীবাবু মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, তাই ওনার বড় ছেলেকে ফোনে খবর দেওয়া হয়। অন্ত শুনে হাঁ হয়ে যায়। তাহলে নিশিকান্ত ওদের কাছে খবরটা চেপে গেল কেন? কি উদ্দেশ্যে? অন্ত কিন্তু অমিতের মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। এবার এই চোখের ভাষা ও চেনে। অমিতদা নিশ্চয়ই অন্ধকারে কোনো আলোর সন্ধান পেয়েছে। আরো কিছু টুকটাক কথাবার্তার পর ওরা বিদায় নিল। অমিত নিজের নাম্বারটা দিয়ে আশ্রমের নাম্বারটা নিল। ফেরার পথে অন্ত অমিতকে জিজ্ঞাসা করলো, তোমার কি মনে হয় নিশিকান্ত এত বড় খবরটা চেপে গেল কেন? আমি তো তোকে আগেই বলেছি, আমার মনে হচ্ছে ও কিছু লুকোচ্ছে। আর একটা ব্যাপার লক্ষ্য করেছিস কি? নিশিকান্ত কিন্তু শশাঙ্কের সাথে শশীবাবুর ঝামেলাটা হাইলাইট করেছে, যাতে ওর ওপর সন্দেহটা গিয়ে পড়ে।
কিন্তু নিশিকান্ত এমন করতে যাবে কেন? ওই তো সব সম্পত্তি পেয়েছে। অমিত মুচকি হেসে বলল, তুই শশাঙ্কের কথাগুলো খেয়াল করিসনি? ওর ওপর শশীবাবুর রাগ কমে এসেছিল। আমি উকিলের সাথে কথা বলেছি। শশীবাবু শশাঙ্ককে অর্ধেক সম্পত্তি দেওয়ার ব্যাপারে মনস্থির করেই ফেলেছিলেন। তার কারণ ওর স্ত্রী পূজার আন্তরিকতা, যা শশীবাবুর মনের পরিবর্তনের কারণ। তাহলে কি নিশিকান্ত ওর বাবার মৃত্যুর জন্য দায়ী? কিন্তু কিভাবে? আর ওই মানে অভিশাপের ঘটনাটা এখানে কিভাবে জড়িত? অমিত জানলার দিকে চেয়ে থেকে বলল, একটা কিছু আঁচ করছি, কিন্তু সেটা ঠিক কি না তা শশীবাবুর পোস্টমর্টেম রিপোর্টে কি আছে তার উপর নির্ভর করছে। রিপোর্টে অন্যরকম কিছু থাকলে আবার নতুন করে সব ভাবতে হবে। কি আঁচ করছো বলো তো? অমিত মৃদু হেসে অন্তর মাথায় একটা ছোট্ট টোকা মেরে বলল, সব আমি বলে দেব। গ্রে ম্যাটারটা একটু ব্যবহার কর না। ভাব, ভালো করে ভাব। অন্ত বাড়ি ফিরে ভাবতে বসলো। তাহলে এই দাঁড়াচ্ছে যে ছোট ভাইকে বাবা অর্ধেক সম্পত্তি দেবেন এই ভয়ে নিশিকান্ত শশীবাবুকে খুন করে। কিন্তু শশীবাবু তো হার্ট ফেল করেন। ওনাকে কি নিশিকান্ত কোনো ভয় দেখায়? কিন্তু পাশের ঘরেই তো হরিহর ছিল, সে কিছুই জানতে পারলো না। আর মানে এখানে অভিশাপের ব্যাপারটা কিভাবে আসছে? অন্ত যতই ভাবতে যায় ততই কেমন যেন সব ঘেঁটে যায়। এইসব ভাবতে ভাবতে অন্ত যে কখন ঘুমের অতলে তলিয়ে গেছে সেটা তার নিজেরই খেয়াল নেই। পরদিন ঘুম ভাঙল অমিত দার ধাক্কায়। এই যে মিস্টার কুম্ভকর্ণ, নিদ্রা দেবীর আরাধনা ছেড়ে এবার উঠে পড়ুন। আমি আর 8 ঘন্টার মধ্যে বেরোবো হালদার বাড়ির উদ্দেশ্যে। ওখানে আজ শশীবাবুর মৃত্যু রহস্যের জবনিকাপাত হবে, না গেলে মিস করবি। চল চল, উঠে পড়। অন্ত তড়াক করে লাফিয়ে উঠল। তার মানে তুমি শশীবাবুর মৃত্যু রহস্য সমাধান করে ফেলেছো? বেশি প্রশ্ন নয়, ওখানে গিয়ে যা জানার জানবি। চল। অন্তর যেন আর তর সইছে না। কোনো রকমে হাত মুখ ধুয়ে খাবার টেবিলে বসে শুনতে পেল অমিত কাকে যেন ফোনে বলছে, ওখানে সবাই থাকুন, কাউকে বিশেষ কিছু বলার দরকার নেই, আমরা এক্ষুনি আসছি। হালদার বাড়ি যাওয়ার পথে অমিত জানল যে পোস্টমর্টমের রিপোর্ট এসে গেছে। আরও সন্দেহটা একেবারেই মিলে গেছে। কি সন্দেহ বলো না। শশীবাবুর গায়ের ঘাগুলো দেখেছিস? হ্যাঁ দেখেছি, ভদ্রলোকের বোধহয় চামড়ায় কোনো রোগ ছিল। হ্যাঁ, আমিও তাই ভেবেছিলাম, কিন্তু কালকের নিত্যানন্দ মহারাজের কথায় মাথায় স্ট্রাইক করলো কপিধ্বজের ঘায়ের কথাটা। ভাবলাম কাকতালীয় কিনা, তাই অধীরবাবুকে ফোন করে বললাম ব্যাপারটায় নজর দিতে। ব্যাস, আমার সন্দেহ মিলে গেল। রিপোর্টে স্লো পয়জিংয়ের কথা উল্লেখ আছে, তারই ফল ঘা। তাহলে অভিশাপ এইভাবে মিলিয়ে দিতেই কি? আর কোনো প্রশ্ন নয়, বাকিটা হালদার বাড়িতে গিয়েই শুনবি। চল। অমিতরা হালদার বাড়িতে ঢুকতে গিয়ে দেখল যে আজও বাড়িতে প্রচুর পুলিশ মোতায়েন। নিচের হলঘরটায় বাড়ির সবাই জমায়েত হয়েছে। অমিত আর অন্ত দেখল যে অধীরবাবু আর সৌমেনও উপস্থিত। অমিত ঢুকতেই শশাঙ্ক জিজ্ঞাসা করল, কি ব্যাপার বলুন তো? সকাল সকাল তলব। আর ওই বাবার ব্যাপারটাই কিছু বার করতে পারলেন? হ্যাঁ, তা পেরেছি বই কি। সবাই রীতিমতো নড়ে চড়ে বসল। কৌতূহলী দৃষ্টিতে অমিতকে দেখতে লাগলো সবাই। অমিত মৃদু হেসে শুরু করলো, আমি প্রথমে শুনে ভেবেছিলাম বোধহয় সাপ জাতীয় কিছু দিয়ে শশীবাবুকে ভয় দেখানো হয়েছিল, কিন্তু কেউ ভয় দেখাবে কেন? মোটিভ কি, এটাই বুঝতে পারছিলাম না। সত্যি বলতে কি, শশাঙ্কর সাথে শশীবাবুর ঝামেলার কথাটা প্রথমে শশাঙ্কের দিকেই আমার সন্দেহের তীরটা ছিল।
কথাটা শুনেই শশাঙ্ক প্রতিবাদ করতে যায়। অমিত হাত তুলে ওকে থামিয়ে বলে, কিন্তু আপনাদের পারিবারিক উকিল দ্বিজেনবাবুর সাথে কথা বলে আমার ধারণা পাল্টায়। জানতে পারি শশীবাবু শশাঙ্ককে অর্ধেক সম্পত্তি দেওয়ার ব্যাপারে মনস্থির করেই ফেলেছিলেন। এক্ষেত্রে বঞ্চিত হচ্ছেন নিশিকান্তবাবু, কারণ তার থেকেই তো অর্ধেক সম্পত্তি নিয়ে দেওয়া হবে শশাঙ্ককে। রমা ফস করে ওঠে। কি বলতে চাইছেন আপনি? এ তো ঠাকুর ঘরে কেড়ে এই ব্যাপার হয়ে গেল। হ্যাঁ, আমি কিন্তু এখন আপনাকে কিছু বলিনি। বলেননি, কিন্তু ইঙ্গিতটা তো আমাকেই করছেন। নিশিকান্তের গলায় রাগের আভাস স্পষ্ট। কিছু চেপে গেলে সন্দেহ তো করতেই হয় নিশিকান্তবাবু। পুরুলিয়ার আশ্রমের ঘটনার কথাটা বেমালুম চেপে গেলেন কেন জানতে পারি? অমিত প্রশ্নটা ছুড়ে দিতেই জোঁকের মুখে যেন নুন পড়ল। নিশিকান্ত কেমন চুপসে গেলেন, মুখটাও যেন ফ্যাকাশে হয়ে গেল তার। তখনই রমার উত্তেজিত গলার আওয়াজ পাওয়া গেল। আপনি তখন থেকে কি ভুলভাল বকছেন বলুন তো? এর সাথে বাবার মৃত্যুর কি সম্পর্ক? আছে রমাদেবী, আছে। কপিধ্বজের মৃত্যু আর গুরুদেবের অভিশাপের ব্যাপারটা এখানে একমাত্র আপনারাই জানতেন। ভেবেছিলেন শরীরে ঘা দেখা দিলে শশীবাবু ভাববেন অভিশাপ কাজ শুরু করে দিয়েছে। এই ভয়েই হয়তো উনি তিল তিল করে মৃত্যুর দিকে এগিয়ে যাবেন। পোস্টমর্টেম রিপোর্টে আছে শশীবাবুকে স্লো পয়জিং দেওয়ার কথা, আর শরীরের দগদগে ঘা কিন্তু তারই সাক্ষ্য দিচ্ছে। এদিকে আপনি আর হরিহর ছাড়া কেউ ওকে নিয়মিত ওষুধ দিতেন না। এক্ষেত্রে হরিহরের কোনো মোটিভ নেই, কারণ শশীবাবু মারা গেলে তার সমূহ ক্ষতি, তার কাজ যাওয়ার সম্ভাবনা 16 আনা। কিন্তু আপনাদের সম্পত্তি বেহাত হওয়ার থেকে বেঁচে যাবে। শশীবাবুকে রোজ যে ওষুধ থুরি বিষ দেওয়া হতো তা আপনার ঘর সার্চ করলে এখনও পাওয়া যাবে আশা করি। সারাদিনে না গেলেও বিকেলে একবারটি আপনি শশীবাবুর ঘরে যেতেন, কারণ তখন ওই হরিহর একটু বাইরে যেত। ঘায়ের ব্যাপারটা তিলে তিলে শশীবাবুকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছিল, কিন্তু নিশিকান্তবাবু আর রমাদেবীর অত সহ্য হচ্ছিল না। আর দেরি হলে সম্পত্তির অর্ধেক হাতছাড়া হবে, তাই ওরা চরম পন্থা নেয়। একেবারে খোদ কপিধ্বজকেই এনে হাজির করে, আর তাতে সফলও হন। কি তাই তো? রমা আবার ঝাঁঝিয়ে ওঠে। ব্যাস, এনাফ ইজ এনাফ। অনেক সহ্য করেছি, যত সব মন গড়া কাহিনী। দাঁড়ান দাঁড়ান, এই লোকটিও কি মন গড়া? এই বলে অমিত কাকে যেন ফোন করে ডাকলো। একটু পরে একজন মাঝবয়সী ভদ্রলোক ঘরে ঢুকলেন। লোকটিকে দেখে নিশিকান্ত যেন ভূত দেখার মতো চমকে উঠলেন। অমিত নিশিকান্তকে দেখিয়ে ভদ্রলোকটিকে জিজ্ঞাসা করলো, দেখুন তো, এই ভদ্রলোকই তো আপনার দোকানে গিয়েছিল রিমোট কন্ট্রোল বাঁদর নিয়ে আসতে। দোকানদার ভদ্রলোকটিও ঘাড় নেড়ে অমিতের কথায় সম্মতি জানায়। মিথ্যে কথা, সব সাজানো ব্যাপার। আমাকে ফাঁসানোর চক্রান্ত করা হয়েছে। আমি অফিস থেকে ওই দিন রাত 8টায় বেরিয়েছি। তার সাক্ষী আছে আমার অফিস কলিগরা, তাদের ডেকে জিজ্ঞাসা করুন। খুব ভালো কথা। তবে জানবেন, তারা কিন্তু এও বলতে পারেন সেদিন বিকেলে 5টা থেকে 6টার মধ্যে আপনি অফিসে ছিলেন না। মাথা ধরার ওষুধ কেনার অছিলায় বাইরে গিয়েছিলেন। আর আপনার দুর্ভাগ্য এই যে এই বাঁদরের প্রেত মূর্তি যেখান থেকে কেনা, সেই দোকানের সিসিটিভিও আপনার বিরুদ্ধেই সাক্ষী দেবে। আপনার দোকানে ঢোকার টাইমটা কি বলে দেব? নিশিকান্ত আর কোনো উত্তর দিতে পারে না, মাথা নিচু করে বসে থাকে। রমা মুখ চাপা দিয়ে কান্না চাপার চেষ্টা করে। ঘরের মধ্যে পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে যায়।
শশাঙ্ক আচমকা শয়তান বলে নিশিকান্তের ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ঘরে উপস্থিত পুলিশ কর্মীরা তাকে ধরে ফেলে। শশাঙ্ক কাঁদতে কাঁদতে বলে, একটু সম্পত্তির লোভে বাবাকে মেরে ফেললি দাদা। আমাকে বললে তো আমি তোকে এমনি দিয়ে দিতাম দাদা। অধীরবাবু, অ্যারেস্ট হিম। হালদার বাড়ির রহস্যের জবনিকা ঘটিয়ে অন্ত আর অমিত অধীরবাবুর সাথেই ফিরছিলেন। অধীরবাবু বললেন, বিপুলদা যে আমাকে ঠিক লোক দেবে সেটা আমি জানতাম, কিন্তু আপনার বিচার বুদ্ধি আর পর্যবেক্ষণ ক্ষমতা আমাকে অবাক করেছে মশাই। যাকে এই নিন, এটা আমার তরফ থেকে আপনার পারিশ্রমিক। এই বলে একটা সাদা খাম অধীরবাবু অমিতের হাতে ধরিয়ে দেন। অমিত বাড়ি ফিরে খামটি খুলতেই দেখে যে 5টা করগরে 2000 টাকার নোট। একটু পরে অন্ত জিজ্ঞেস করে, আচ্ছা, ওই রিমোট কন্ট্রোল বাদরের ব্যাপারটা আন্দাজ করলে কিভাবে? সিম্পল, কমন সেন্স। মানুষের ভয় পাওয়ার ব্যাপারটা খুব আপেক্ষিক রে অন্তু। কেউ ভূতে ভয় পায় না, সেই হয়তো আবার অন্য কোনো সাধারণ জিনিসে ভয় পায়। এটা নির্ভর করে তিনি কী রকম পরিস্থিতির মধ্যে আছে। আশ্রমে কথা বলে ওই ঘায়ের ব্যাপারটা তো বুঝলাম, কিন্তু ভাবছিলাম এমন কি হতে পারে যার জেরে কেউ হার্ট ফেল করতে পারে। ভাবতে ভাবতেই মাথায় এলো খোদ কপিধ্বজকে হাজির করবার কথাটা। চিন্তা করে দেখলাম ওই অভিশাপের পর ঘা হওয়ায় শশীবাবু এমনিতেই সবসময় চরম আশঙ্কায় দিন কাটাতেন। সেখানে সন্ধ্যার অন্ধকারে জানালার ওপারে আচমকা কপিধ্বজের দেখা পেলে ভীষণ শক পেয়ে হার্ট ফেল করাটা অসম্ভব নয়। কলকাতার কিছু নামি দামি খেলনার দোকানে নিশিকান্তের ছবি দেখালাম, একজন আইডেন্টিফাই করলো, ব্যাস সব হিসেব মিলে গেল। সত্যি অমিতদা, তোমার জবাব নেই। তাই বাগবাজারে শশীবাবুর কেসের সমাধান তো হলো, কিন্তু কাল থেকে কি আবার শ্যামবাজারে শশীবাবুর কথা শুনতে হবে? অমিতদা, সেদিনের কথাটা এখনো ভোলনি। এতক্ষণ আপনারা শুনছিলেন অর্ণব চ্যাটার্জি রচিত শশীবাবুর শ। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব ঠিক বিকেল 4টে। নমস্কার।